সে আমার নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ১২। দুপুরের মধ্যে আহিলের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। বন্ধুরা সব খেয়ে দেয়ে দুপুরের পরে চলে যায়। আবারও বাড়িতে একা হয়ে যায় বর্ষা। জহির চৌধুরী আহনাবের মনের কথা ভেবে শেষমেশ রিসেপশনের অনুষ্ঠান বাদ দিয়ে দেয়। বর্ষা আফরিনের রুমে শুয়েছিল। সেই সময় রেনু এসে বলে, আপা কি ঘুমাইছেন? বর্ষা মাথাটা একটু উঁচু করে বলল, না কিছু বলবেন? না মানে ঘরটা পরিষ্কার করতাম। বুঝলাম না, পরিপাটি করা ঘর আর কি পরিষ্কার করার আছে? আমাকে চুপ থাকতে দেখে রেনু বলল, বেশিক্ষণ লাগবে না, আপনি ততক্ষণে বড় ভাইজানের ঘরে গিয়ে থাকেন। বর্ষার যা বোঝার বুঝে নিল। দুই মেরুর দুইজন মানুষকে শুধু শুধু কাছাকাছি আনার বৃথা চেষ্টা করছে বাড়ির সব মানুষজন। সে এক মনে ভাবল ড্রয়িং রুমে যাবে, কিন্তু সেখানে মানুষজন গিজগিজ করছে। রুম ফাঁকা, সম্ভবত আহনাব বারান্দায় আছে। বর্ষা পা টিপে টিপে বারান্দার দরজার কাছে যায়, দেখার জন্য আহনাব সেখানে আছে কিনা। তার ধারণাই ঠিক। প্যান্টের পকেটে দু হাত রেখে সে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি বারান্দার বাইরে। বর্ষা ফিরে আসছিল। আহনাব তখন পিছু ডেকে বলল, শোনো। বর্ষা চমকে যায়, পা চলছে না যেন, ভয়ে ভয়ে ঘুরে দাঁড়ায়। আহনাবের দৃষ্টি তখনও বাহিরে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার নূপুরের আওয়াজ শুনে বুঝেছি যে তুমি এসেছ। বর্ষা নিশ্চুপ, শুধু মাথা নত করে দাঁড়িয়ে থেকে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। কাল বিলম্বিত শ্বাস নিয়ে আহনাব বলল, ভাগ্য মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তাই না? কখনো ভেবেছি তোমার সাথে কথা বলতে হলে তোমার দিকে তাকাতে ইচ্ছে করবে না? হ্যাঁ সত্যি, তোমার দিকে আমার তাকাতে ইচ্ছে হয় না। এখন কষ্ট হয়, এর চেয়ে বেশি রাগ হয়। আর এই রাগটুকু আমি কিছুতেই সংবরণ করতে পারি না। কখনো ভাবিনি ভালো লাগাও মানুষকে এভাবে পাল্টে দেয়। এতদিন তো ভালোবাসার নানাবিধ রকম গল্প শুনতাম, আর আমার বেলায় কি হলো? শুধুমাত্র ভালো লাগাটুকুই আমায় কোথায় এনে দাঁড় করিয়েছে। দেখো তবে, তোমার আর কেয়ার আমার মাঝে একটুখানি যোগসূত্র রয়েছে। কেয়ার প্রতি ভালো লাগাটা শুরু হয়েছিল তোমার মাধ্যমে। সেই বৃষ্টির রাতে যখন তোমায় দেখলাম, আপন ভাই তোমার ভাবির হাত থেকে বাঁচাতে এলো না, কেয়া এসেছিল। তারপর কিভাবে যেন ভালো লাগাটা বেড়ে গিয়েছিল। আমি জানি না, প্রথম কোনো মেয়ের প্রতি আমার সফট কর্নার কাজ করেছে, আর সেই মেয়েটা তুমি। ছোটবেলা থেকে আমি মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করতাম। মা আফরিন ব্যতীত মেয়েদের সঙ্গ আমার খুব কম। কেয়ার উপকারী মনোভাব, ভালো ব্যবহার, এসব দেখে ওকে ভালো লেগেছিল। অন্যদিকে তোমার বোকা বোকা চাহনি, তোমার অসহায়ত্ব, তোমার উপর অত্যাচার, শোরুমে কাজ করার সময় ঘামাত্ম মুখশ্রী, এসব ছিল তোমার প্রতি আমার সফট কর্নারের অন্যতম কারণ। ভাগ্যের কি নির্মম পরিহাস! ভালো লাগা অপমান করে সফট কর্নারকে জীবনের সাথে যুক্ত করে দিয়ে গেল, যার প্রতি না চাইতেও প্রতিটা মুহূর্ত আমার অসহ্য ফিল হচ্ছে। একটু থেমে সে বর্ষার দিকে তাকিয়ে বলল, যদি আমি তোমাকে একেবারে ছেড়ে দিই, তুমি কি আমায় ক্ষমা করবে তো? বর্ষা এতক্ষণ মাথা নত করেই ছিল। আহনাবের শেষ কথাগুলো শুনছিল। শেষ কথাটি শুনে সেও আহনাবের দিকে তাকায়। কথাটা কি বুকে লাগলো? আহনাব এভাবে কেন বলল? আর বললই না হয়, বর্ষার এত খারাপ অনুভূত হচ্ছে কেন? আহনাবের মতো তারও তো আহনাবের প্রতি কোনো অনুভূতি নেই, ভালো লাগা ভালোবাসা কিছুই নেই। তবে বৈবাহিক পবিত্র সম্পর্কে আবদ্ধ বলে অশ্রুসিক্ত নয়নে আহনাবের দিকে তাকিয়ে রয়েছে। আহনাব হতবাক হয়ে জানতে চায়, কাঁদছো কেন তুমি? দৃষ্টি নামিয়ে নেয় বর্ষা, জড়ানো কণ্ঠে বলে, কই না তো। এখন আহনাবও নির্বিকার হয়ে যায়। কথা বলার ভাষা আপাতত নেই, বলার মতো সে কিছুই খুঁজে পাচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা, মাথায় ও শরীরের প্রতিটি শিরায় শিরায় এখন তার রাগের আধিপত্য। সে গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আচ্ছা তুমি রুমে যাও। বর্ষা নীরবে যেমন বারান্দায় উকি দিয়েছিল, সেই রকম নীরবে ঘরে ফিরে আসে। কি যে হচ্ছে তার সাথে, এইটুকু কথায় চোখের কোণে পানি কেন আসতে হবে? আজকালকে চোখের পানিও বেশি হয়ে গেছে দুঃখের সাথে। সাথে বুঝি অশ্রুও পাল্লা দিয়ে বাড়ছে। বাড়ি ভর্তি এত মানুষ, তবুও তার নিজেকে বড্ড নিঃসঙ্গ একাকী লাগছে। ইচ্ছে করছিল বন্ধুদের থেকে যেতে বলবে, কিন্তু ওদেরও তো পরিবার এছাড়া অন্যান্য কাজকর্ম থাকতেই পারে। এসব ভেবে মূলত সে আর্জি করেনি। অপরদিকে এই বাড়িটিতে তার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় বন্ধুটি আহিল, সে এখনও থেকেও না থাকার মতো। অন্য অনেকের মতো সেও মুখ ফিরিয়ে নিয়েছে বর্ষার থেকে। অভিমান হয়েছে হয়তো। কতই বা থাকবে?
বর্ষার ধৈর্য শক্তি প্রবল, সে তার বন্ধুকে ফিরে আসার অপেক্ষায় থাকবে। বিছানায় পা গুটিয়ে বসে থেকে নানাবিধ চিন্তা করছিল বর্ষা। চিন্তা রাজ্য থেকে ফিরে আসে রেনুর ডাকে। রেনু ঘরে প্রবেশ করে বলল, আফা, আপনার ভাই ভাবি আসছে। বর্ষা খুশি হয়, ঠোঁটের কোণায় এক ফোঁটা হাসি ফুটিয়ে জানতে চায় কোথায়। এখন বসার ঘরে আছে, আপনি আহেন। রেনুর সাথে ঘর থেকে বেরিয়ে এলো বর্ষা। ড্রয়িং রুমের সোফায় ভাই ভাবি আর তিয়াস বসেছিল। ওদের সামনে হরেক রকমের খাবার। কুসুম এদিক সেদিক তাকিয়ে বাড়ির সাজসজ্জা দেখছে। রুহুলের মুখে অবশ্য অনেক গুণগান আর প্রশংসা শুনেছিল, তবে আজ সচক্ষে দেখে সে বশীভূত হয়ে গেছে। মনে মনে কেয়াকে সে ভীষণভাবে তিরস্কার করল। কতটা বোকা হলে এত বড় বাড়ি, রাজ্য, রানী হওয়ার সুযোগ পেয়েও এমন সুযোগ হাতছাড়া করে। এদিক থেকে বর্ষাকে তো নিঃসন্দেহে ভাগ্যবতী বলা যায়। বর্ষার সামনে এসেই ভাই ভাবিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো? রুহুল বর্ষার হাত ধরে পাশে বসালো। আদরের কমতি নেই যেন। তিয়াস লাফিয়ে গেল বর্ষার কোলে। তার নিজস্ব ভাষা এবং আদুহাদু বলিতে সে অনেক কিছু বলছে বর্ষাকে। বর্ষাও সিরিয়াস ভঙ্গিতে করে তিয়াসের সব কথা শুনছে। কখনো বা শব্দ করে হেসে উঠছে। আমেনা বেগম বর্ষাকে বললেন, কুসুম তো এই বাড়িতে প্রথম এলো, যাও ওকে বাড়িটা ঘুরিয়ে আনো। বর্ষা মাথা নাড়িয়ে সায় দিল। কুসুম ও আমেনা বেগমের এই প্রস্তাবে বেশ খুশি হয়। তিয়াস বর্ষার কোলে, আর বর্ষা কুসুমকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। সব রুম দেখানো শেষ হলে ওরা ছাদে আসে। ছাদে ফুল ফলের বাগান, আরও পুরো ছাদ জুড়ে গাছ গাছালি, মাঝখানে একটা দোলনাও রয়েছে। কুসুম গিয়ে দোলনায় বসলো। আরাম করে দোল খেতে খেতে বলল, তোর তো দেখি রাজ কপাল রে বর্ষা। কুসুমের কথাটি বুঝতে না পেরে বর্ষার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। কুসুম বলল, কার ভাগ্যে কে নেয় তাই না? কেয়ার কথা ছিল এই রাজ্যের রানী হওয়ার, আর এখন রাজ্যের রানী হয়ে গেলে তুই। একটু থেমে ফের তাচ্ছিল্য করে হেসে বলল, অবশ্য তুই এমনিতেও এই বাড়ির ছোট রানীই হতি। বাড়ির ছোট রানী তো আহিল কোথায়? তোর শোকে দেবদাস হয়ে গেছে নিশ্চয়ই। আহিলকে জড়িয়ে এসব বাজে কথা শুনে বর্ষার মেজাজ চড়ে যায়। সে চোখ মুখ শক্ত করে বলে, উল্টাপাল্টা কথা বলবা না ভাবি। আর কতবার বলবো, আহিল আর আমি শুধুই বন্ধু। কুসুম সেলেসের সুরে বলল, হয়েছে, বন্ধু নাকি তা আমি বুঝি। অনেক ভুল বোঝা শুরু করেছ। কুসুম চোখ দুটো বড় বড় করে বলল, বাপরে, বড়লোক বাড়ির বউ হয়ে কি সাহস বেড়ে গেছে নাকি তোর? মুখে মুখে তর্ক করছিস দেখি। বর্ষা বাঁকা হাসি প্রদান করে বলল, আল্লাহ যদি এই সাহসটুকু আমায় বিয়ের দিন দিত, তাহলে অনেক বাঁচা বেঁচে যেতাম। ঢং করিস না তো। আহনাবকে আমার পছন্দ ছিল না, এ কথা ঠিক, কারণ ওই ছেলে চরম বেয়াদব। অবশ্য বেয়াদবি তো তোর জন্যই করেছিল। কে আর বর হিসাবে পছন্দ না হলেও তোর জন্য তো ঠিকই আছে, মিথ্যা বলবো না। কেয়ার উপর এখন আমার খুব রাগ লাগছে। এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? যাই হোক, শোন, কান্নাকাটি মন খারাপ করা এসব বাদ দে। আহিলের চেয়ে আহনাব কোনো অংশে কম না। কুসুমের মন মানসিকতার সামনে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না বর্ষা। সে চুপচাপ থেকে হার মানতে বাধ্য হয়। স্বার্থপর ব্যক্তিদের সাথে সত্য মিথ্যা নিয়ে তর্ক করা বৃথা। সে আজও তো জানে তাদের অগোচরে অনেকেই হয়তো তাকে আর আহিল এবং বর্ষার মাঝে অদৃশ্য অথবা নামহীন কোনো সম্পর্ক রয়েছে। তবে এসব চিন্তাভাবনা মিথ্যে বই, অন্য কিছুই নয়। মেয়েদের যে তৃতীয় নয়ন থাকে, এই নয়ন দ্বারা তারা প্রকৃত আকৃষ্ট যে কোনো ছেলের হাবভাব মনোভাব চট করে ধরতে পারে। সেখানে এত কাছাকাছি থাকার পরও বাস্তব বুঝতে পারবে না, সে এটাও জানে মানুষের ভাবনার উপর জোর করা যায় না। যার যা ইচ্ছে ভাবুক, সত্যিটা নিজেরা জানলেই হবে। ভাই ভাবি রাতের খাবার খেয়ে একেবারেই গেল। যাওয়ার পূর্বে রুহুল আমেনা বেগমকে বলল, আন্টি, আমি কিন্তু কাল সকাল সকাল আসব। এসে বোন আর বোন জামাইকে আমার গরিবের বাড়িতে নিয়ে যাব। 2 দিন থাকবে ওরা আমার বাসায়। এই বাড়িতে এসে কুসুমেরও পরিবর্তন হয়েছে। সেও রুহুলের সাথে সহমত পোষণ করে হেসে হেসে বলল, একদম কোনো বারণ শুনব না। আমরা আমাদের সাধ্যের মধ্যে ননদ আর ননদ জামাইকে আপ্যায়ন করব। কোনো ত্রুটি রাখবো না। আমেনা বেগম বললেন, তোমাদের বোন জামাই, তোমরা নেবে, সমস্যা কি? ধনী গরিব কিছুই না রুহুল, আন্তরিকতা আর ব্যবহারই আসল। রুহুল সন্তুষ্ট চিত্রে হাসল। যাওয়ার পূর্বে তিয়াসকে বর্ষার কোল থেকে নিয়ে বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সকালে তৈরি থাকিস কেমন?
বর্ষা ঘাড় নাড়িয়ে সায় দিল। রুহুল ফেরার পর বলল, আহনাব কোথায় দেখছি না যে? বর্ষা নিচু স্বরে বলল, উনি বাইরে গেছে। ও আচ্ছা, ভালো থাকিস, কাল দেখা হচ্ছে, সাবধানে যেও। ওরা চলে যাওয়ার পর বর্ষাকে নিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন আমেনা বেগম। জহির চৌধুরী শুয়েছিলেন। বর্ষা সালাম দেওয়ায় তিনি উঠে বসলেন। সালামের উত্তর নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। মা বসো। বর্ষা খাটের এক পাশে বসলো। তিনি জিজ্ঞেস করলেন, তোমার ভাই ভাবি চলে গেছে? জি। কি জানি ভেবে একটু চুপ থেকে তিনি শোধালেন, তুমি কি আমাদের উপর রেগে আছো? বর্ষা ঠিক বুঝতে পারল না কোন কারণে রাগ করার কথা জিজ্ঞেস করছেন তিনি, তাই চুপ করে রইল। তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আসলে তখন কিছুই করার ছিল না মা। কি থেকে যে কি হয়ে গেল, তবে আমার ছেলেটা কিন্তু খারাপ নয়। কারণ জানতে পেরে বর্ষার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই প্রসঙ্গে তার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করা ব্যতীত মুখ ফুটে বলার কিছুই নেই। আমেনা বেগম পাশে বসলেন, হাত ধরে বললেন, শোনো, যেহেতু তোমাদের বিয়েটা এমন হুট করে হয়ে গেছে, তাই আহনাব কিন্তু এখনো রেগে আছে। ওর একটাই কথা, আমরা তোমার জীবনটা নষ্ট করেছি, কিন্তু তুমি তো সিচুয়েশনটা বুঝতে পারছো, বলো। বর্ষা কিছু না বলে এবারও চুপ করে রইল। তিনি বললেন, আমরা তো ওকে তোমাদের বাসায় যাওয়ার কথা বলবোই, যতটুকু মনে হয় রাজি হবে না। এক্ষেত্রে তুমিও ওকে রাজি করাতে পারবে, তুমি বললে শুনবে। এ পর্যায়ে বর্ষা বলল, যেতে না চাইলে জোর করাটা কি ঠিক হবে? বিয়ের প্রথমবার বাবার বাড়ি যাচ্ছ, স্বামী ছাড়া একা একা যাওয়াটা খারাপ দেখায়। মানুষজন নানান ধরনের কথা বলবে। এমনিতেও এভাবে বিয়ে হওয়াতে তারা রটাচ্ছে। তুমি শান্তভাবে বললে রাজি হয়ে যাবে, পারবে না? বর্ষা ছোট্ট করে বলল, আচ্ছা। রাতে খাবার টেবিলে আজ শুধু পরিবারের লোকজন। মেহমান সবাই আগে খেয়ে শুয়ে পড়েছে। কাল সকাল সকাল নিজেদের বাড়িতে রওনা হবে, তাই খাওয়া দাওয়ার পাট আগেই চুকিয়ে ফেলেছে। আজ ডাইনিং রুমে আহিলও উপস্থিত, কিন্তু সবসময়ের মতো চঞ্চল নয়, একদম স্তব্ধ। থাকলে ওর উপস্থিতি বোঝাই যাবে না। অপরদিকে আহনাব গম্ভীর হয়ে বসে আছে। আফরিন আর বর্ষা সকলকে খাবার বেড়ে দেয়। জহির চৌধুরী বললেন, তোরাও বস। আমেনা বেগম চোখের ইশারায় জহুর চৌধুরীকে প্রসঙ্গটি তুলতে বললেন। জহুর চৌধুরী বললেন, কোথায় চলে গিয়েছিলে? আহনাব চুপচাপ খাচ্ছে, মুখে না তুলে গম্ভীর হয়ে বলল, বাইরে কোনো দরকারি কাজ ছিল। দেখলে যে বর্ষার ভাই ভাবে এসেছে, বিদায় পর্যন্ত থাকা উচিত ছিল। তিনি একটু চুপ থেকে বললেন, যাই হোক, কাল সকালে বর্ষাকে আর তোমাকে নিতে আসবে রুহুল, তৈরি থেকো। আহনাব খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো, নিতে আসবে মানে? মানে বিয়ের পর মেয়েরা যে বাপের বাড়ি যায় না, ওই যে আফরিনও তো এসেছিল। তো ও যাক, আমি কেন? আমি কোথাও যেতে পারবো না। এটা কেমন কথা বললি বাবু? নিয়ম মানবি না? বললেন আমেনা বেগম। আহনাব অল্প একটু খেয়ে হাত ধুয়ে ফেলে, তাচ্ছিল্য করে বলে, মানুষ কথা দিয়ে কথায় রাখে না, আর তো রইল নিয়ম। এগুলো কোনো বাধা ধরার নিয়ম না মা। আমরা নিজেদের সাথে এইসব নিয়ম মেনে থাকি। তবে বর্ষা যাক, আমার কোনো আপত্তি নেই। কথা শেষ করে নিজের রুমে চলে যায়। জহির চৌধুরী স্ত্রীর দিকে তাকান। আমেনা বেগমও হতাশ হয়ে তাকিয়ে থাকেন। শুধু আহেলি একদম ভাবলেশীন ভাবে খাচ্ছিল। খাওয়া শেষ করে সেও নিজের রুমে চলে যায়। বর্ষা খাবারের প্লেটে অযথা আঁকিবুকি করছে। শেষ ভরসা এখন সবাই তাকেই করছে। রেনু বলল, বর্ষা আপারে তো আর ভাইজান রাগ দেখাতে পারবো না। আপার প্রতি ভাইজানের অনেক মায়া। জহির চৌধুরী আর আমেনা বেগম নিয়ম করে খাওয়ার পরে ওষুধ খেতে হয়, তাই তারা নিজেদের রুমে চলে গেছেন। যাওয়ার পূর্বে সবকিছু পুনরায় বুঝিয়ে বলে গেছেন বর্ষাকে। এখন এখানে শুধু বর্ষার আফরিন আর রেনু আছে। রেনুর কথা শুনে আফরিন জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে? রেনু দাঁত বের করে হেসে বলে, আপনি যে কি কন্যা আফামনি, এইসব কি জানান লাগে? চোখ দেখলেই কন যায়। বাবা, তুমি তো দেখি অন্তর্যামী হয়ে গেছো। রেনু হাসল। আফরিন বর্ষাকে বলল, তুমি ঘরে যাও, ভাইয়াকে বলো গিয়ে। বর্ষা মাথা নাড়িয়ে রুমে চলে যায়। আহনাব ল্যাপটপে কিছু করছিল। বর্ষা কিভাবে কথা বলবে শুরু করবে বুঝতে পারছে না। শাড়ির আঁচল ধরে আঙ্গুলে পেঁচাচ্ছিল। আহনাব একবার ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজও কি সোফায় ঘুমাবে? প্রশ্ন শুনে বর্ষা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আহনাব বলল, তাহলে আমি উঠে যেতাম এখান থেকে, ঘুমোবো। চুপ করে থেকে সাহস সঞ্চয় করে কণ্ঠ পরিষ্কার করে বলে, একটা কথা বলতাম। আহনাব ল্যাপটপে কাজ করতে করতেই বলল, বলো। আপনি আমাদের বাসায় যাবেন না কেন? এমনি।
বর্ষা এতটাই সাহস সঞ্চয় করে ফেলেছিল যে ফর করে বলা শুরু করলো, এমনি কেন, কে আপু থাকতো বলে, তার কথা মনে পড়বে বলে? আপনি না বলেছিলেন আপনি তাকে ভালোবাসেন না? তাহলে সমস্যা কোথায়? কেয়ার নাম শুনে মাথায় রক্ত উঠে যায় আহনাপের। অপমানের কথা মনে পড়ে যায়। দগদগে ঘা আরো দগদগে হয়ে ওঠে। সে ল্যাপটপ ছুঁড়ে মারে ফ্লোরে। বর্ষা ভয়ে চমকে যায়। আহনাব চিৎকার করে বলে, তুমি কি পুরনো ঘা খুঁচিয়ে আরো অপমান করতে চাইছো আমায়? কেয়ার নাম আমি বলেছি না, ওর নাম আমার সামনে বলবে না। এমনিতেই তোমায় দেখলে মাথা ঠিক থাকে না। ওর কথা মনে পড়লে আরো রাগে জিদে ইচ্ছে করে নিজেকে শেষ করি। তাও কেন আমি যাব না ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করা লাগবে বলো? বর্ষা ভয়ে কান্নাই করে ফেলে। পাশের ঘর থেকে আহিল অনেকক্ষণ যাবৎ এসব শুনছিল। আর সহ্য করতে না পেরে সে এই ঘরে আসে। এখনো রাগে ফুঁসছিল আহিল। রুমে এসে কান্নারত বর্ষার দিকে তাকায় একবার। আহনাপের উপর রাগ দেখিয়ে চিৎকার করে বলে, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ছোট ভাইকে দেখে ওর মাথা আরো গরম হয়ে যায়। বর্ষা উঠে এসে আহিলকে থামানোর চেষ্টা করে। ওদের ঝগড়া শুনে বাড়ির সবাইও ঘরে চলে আসে। পরিস্থিতিটা আগে বোঝার চেষ্টা করে ক্ষিপ্ত আহিলকে ঘর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এক ঝটকায় আহিল হাত সরিয়ে নেয়। আহনাব গম্ভীর কণ্ঠে বলে, তুই এখানে কেন এসেছিস? তুমি ওর সাথে খারাপ আচরণ কেন করছো? ওর দোষটা কোথায়? ও তো বিয়ে করার জন্য পাগল হয়ে যায়নি। যতদূর জানি দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে। ওকে নিয়ে যখন তোমার এতই সমস্যা তখন কেন না করনি? আহনাপের রাগে মাথার রক কাঁপছে। সে কৈফত দিতে ইচ্ছুক নয়। সেদিন ও ছিল না। যখন জানলো কেয়া পালিয়েছে, এভাবে প্রতারণা করায় ঠকানোর কিছুই ছিল না। আহিল বর্ষাকে ধমক দিয়ে বলল, বেরিয়ে আয় ঘর থেকে। বর্ষা আহত দৃষ্টিতে তাকায়। সে কি করে বেরিয়ে যাবে? আহিলকে সে কিভাবে বোঝাবে এখন শুধু সে তার বন্ধু নয়, বরং তার বড় ভাইয়ের বউ? অবস্থা বেগতিক দেখে বাবা মা আহিলকে জোর করে নিয়ে যায়। বর্ষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাপের রাগের সীমা অতিক্রম করেছে। সে ক্ষুব্ধ হয়ে তাকিয়ে রয়েছে বর্ষার দিকে। রাগে ফুঁসে উঠে বলে, যে মেয়ের প্রতি আমার চেয়ে আমার ভাইয়ের দরদ মায়া ভালোবাসা বেশি, তার সঙ্গে আমি সারা জীবন একসঙ্গে থাকতে পারবো না। এটা বলেই আহনাব নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। বর্ষা কাঁদতে কাঁদতে বলে, আপনিও কি ভাবেন আহিলের সাথে আমার সম্পর্ক রয়েছে? আহনাব এবার ধমক দিয়ে বলে, লিসেন, আমার ভাইকে আমি চিনি। ও যদি তোমায় ভালোবাসতো কিংবা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতো, তাহলে আর কেউ না জানলেও মা জানতো। আর মা সব জেনে শুনে তোমাকে আমার বউ করে আনতো না। শুনুন, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তার নাম বলবো না। আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য জোরও করব না। প্লিজ, আপনি আমার উপর রাগ করে সবাইকে ছেড়ে চলে যাবেন না। এত রাতে বের হবেন না প্লিজ। আহনাব কিছু না বলে জিনিসপত্র নিয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়। জহুর চৌধুরী থামানোর চেষ্টা করে, কিন্তু সে বাবা মা কারো বারণই শোনে না। জানালার কার্নিশে মাথা ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে বর্ষা। বিবাহিত জীবন সম্পর্কে তার কোনো ধারণা স্পষ্টভাবে না থাকলেও অস্পষ্টও ছিল না। তাই বলে এত করুণ বিষাদময় বুঝি হয়? পরক্ষণে সে তার মনকে বোঝাতে ওঠে, পরে লাগে। যেখানে বিয়েটাই স্বাভাবিক নয়, সেখানে সম্পর্ক স্বাভাবিক হবে এমন প্রত্যাশা করা আকাশ কুসুমই বটে। আজ একে একে সিনেমার দৃশ্যপটের মতো প্রতিটি দৃশ্য বর্ষার নেত্রোদয় পুরোনায় দেখতে পায়। আহিলের ফোনে এই বাড়ির দেয়ালে আহনাপের অনেক ছবি বর্ষাসহ বাকি বন্ধুরাও দেখেছিল। তবে সামনাসামনি আহনাপের সাথে বিয়েতে প্রথম দেখা, প্রথম আলাপ শুরু হয় বিচ্ছিরি একটা প্রসঙ্গ নিয়ে। আফরিনের বিয়ে ঠিক হওয়ার 3 দিন আগে থেকে বর্ষাসহ সকলকে আহিলের বাসায় থাকতে বলেছি বলে সিদ্ধান্ত জানিয়েছিল আহিল। বাকিদের সমস্যা না থাকলেও বর্ষার ঘোর আপত্তি ছিল। তার তো বাকিদের মতো এত ভালো ভালো জামা কাপড় নেই যেগুলো সে এই বাড়িতে এসে পরবে। অনেক বুঝিয়ে সে আহিলের সিদ্ধান্ত পরিবর্তন করতে পেরেছিল, কিন্তু বিয়েতে যে পরে আসবে এমন ভালো জামাও তার ছিল না। তাই অনেক বলে কয়ে কুসুমের হাত ধরে শাড়ি নিয়েছিল। শর্ত ছিল শাড়ি যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু বিধি বাম। পুরো রাস্তা খুব সাবধানে এবং সতর্কভাবে এলেও বিপত্তি বাঁধল নামার সময় শাড়ির আঁচল রিকশার কাঠের কোনায় বেঁধে গেল, যেটা সে একদমই খেয়াল করেনি। ভাড়া মিটিয়ে হাঁটার সময় শাড়ির আঁচলের টান লেগে এবং পেছনে তাকিয়ে দেখে অনেকখানি ছিঁড়ে গেছে।
কষ্টে আফসোসে বর্ষার ইচ্ছে করছিল তখনই কেঁদে ফেলতে। এই ছেঁড়া শাড়ি পরে বিয়েতে যাবে নাকি নিজের বাড়িতে ফিরে যাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। বিয়েতে না গেলে আহিল যে তুল কামাল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলতো এতে কোনো সন্দেহ ছিল না। অগত্যা তাকে শিরাছাড়ি পরেই অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছিল। সকলের দৃষ্টি থেকে যখন শাড়ি সেরা অংশটুকু লুকানোর জন্য জানপান দিয়ে চেষ্টা চালাচ্ছিল তখনই সামনে এসে হাজির হয় স্বয়ং আহনাব। আর এসেই মুখের উপর অমন প্রশ্নটি ছুঁড়ে দেয়। তখন আহনাবের উপর মৃদু রাগ হলেও পরবর্তীতে যখন আহিলকে ডেকে দেয় নিজেই সাহায্যের কথা বলল তখন রাগটুকু আর রইল না। এছাড়া বর্ষাকে কলেজে পৌঁছে দেওয়া, কুসুমের হাত থেকে বাঁচানো, হাসপাতালে ভর্তি করা, রাতে হাসপাতালে থাকা, এইসব কিছু সে পুনরায় কল্পনা করে। শুধু আফসোস লাগে এটা ভেবে যে মানুষটা তাকে একটা সময় এত সাপোর্ট করেছিল আজ সেই মানুষটাই তাকে সহ্য করতে পারে না। ভাগ্য আসলে বড্ড নির্দয় ও নির্মম। সহায় ভাগ্য কজনের হয় সেটা আদতেও তার জানা নেই। ড্রয়িং রুমে বসে শরীরের আঁচলে মুখ গুজে কান্নাকাটি করছেন আমেনা বেগম। অনেক মেহমানেরই ঘুম ভেঙে গেছে, তারা এখন এখানে উপস্থিত। জহির চৌধুরী নির্বাক ভঙ্গিতে বসে রয়েছে। অনেকক্ষণ পর্যন্ত আমেনা বেগমের কান্নাকাটি দেখে বললেন, এভাবে কাঁদছো কেন? তিনি কাঁদতে কাঁদতে বললেন, কাঁদবো না তো, ছেলেটা এভাবে বাড়ি থেকে বের হয়ে গেল। ও তো ছোট বাচ্চা নয়, এত চিন্তা করো না। এই পর্যায়ে আফরিন বলল, ভাইয়াকে এভাবে জোর করা ঠিক হয়নি, তাও আবার বর্ষাকে দিয়ে বলানো, এটা বোকামি হয়েছে। জহির চৌধুরী বললেন, এখানে জোর করার কি দেখলি? সমাজ, নিয়ম, নীতি এসব মানতে হবে না? বিয়ে যখন হয়েই গেছে তখন সব কিছু তো মানতে হবে। দুটো দিন ওই বাড়িতে থাকলে কি এমন সমস্যা হয়ে যেত? ওই মেয়েটা না হয় বলেছে যাওয়ার কথা, তার জন্য বাড়ি থেকে চলে যেতে হবে? শুধু বর্ষার জন্য নয়, আহিল যে রেগে গেল এতে মনে হয় ভাইয়ার রাগ আরও বেড়ে গেছে। কাকে কি বলবো? কারো থেকে তো কারো রাগ কম নয়। কথা শেষ করে তিনি রুমে চলে গেলেন। মেহমানরাও বুঝিয়ে সুঝিয়ে আমেনা বেগমকে ঘুমাতে পাঠিয়ে দিলেন। আফরিন গেল বর্ষার কাছে। কি ভাবছো? বর্ষার কাঁধে হাত রেখে জানতে চাইল। আফরিনকে দেখে বর্ষার চট করে গালে লেপটে থাকা চোখের পানিগুলো মুছে ফেলার জন্য ব্যস্ত হয়ে ওঠে। চোখের পানিতে গাল দুটো চিটচিটে হয়ে আছে। আফরিন ওর হাত ধরে বলল, আমার থেকে কান্না লুকাতে হবে না। একটু থেমে ফের বলল, সরি বর্ষা। বর্ষা নির্বাক দৃষ্টিতে কিতক্ষণেক তাকিয়ে থেকে বলল, সরি কেন বলছো আপু? ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব তোমায় দেওয়া উচিত হয়নি। অযথা বকাঝকা শুনতে হলো। বর্ষা মুহূর্তেই অপহৃত হয়ে উঠল। হাসার অভিনয় করে বলল, আসলে উনি যাওয়া নিয়ে তেমন রাগ করেননি। কে আপুর নাম শুনতে পারে না, আর আমিও একটু বেশি বেশি বলে ফেলেছিলাম, দোষ আমারও আছে। আফরিন হেসে ফেলে। বর্ষার গাল টেনে বলল, বাহ বাহ, এখনই স্বামীর দোষ ঢাকতে শিখে গেছো। বর্ষা অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামিয়ে ফেলে। সে এত সব ভেবে কিছু বলেনি। আফরিন তাড়া দিয়ে বলল, এখন যাও, চোখে মুখে একটু পানি দিয়ে আসো, আমি থাকবো আজ তোমার সাথে, আপত্তি নেই তো? বর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলল, একদম না। আরফিন মিষ্টি করে হাসল। বর্ষার মনে হয় এই মানুষগুলোর জন্য হলেও সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। এর মাঝে ঘড়ির কাঁটার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সময় অতিবাহিত হয়েছে। সময় ব্যাপক কেটে গেছে। দুটো দিন বর্ষা আর নিজেদের বাড়ি যাওয়া হয়নি বলে ভুল হবে। আহনাবদের বাড়ি থেকে যেতে দেয়নি। এমনিতেই লোকজন হোক আর সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, তাদের জন্য মেয়েটা তো কম কষ্ট সহ্য করতে হচ্ছে না। এখন যদি আহনাবকে ছাড়া বাপের বাড়ি যায় তাহলে পাড়া প্রতিবেশীদের কথায় তো বর্ষা থাকতে পারবে না। তাই রুহুলকেই একাই ফিরে যেতে হয়েছিল। দুটো দিন গ্যাঞ্জাম পার্টির সকলে এসেছিল বর্ষার কাছে শুধুমাত্র। তারপর কি আহিলের উপর আরও রেগে গেছে। এসব ভাবতে ভাবতে রেনুর সাথে টুকটাক রান্নার কাজ করছিল বর্ষা। আফরিন আজ শ্বশুরবাড়ি চলে যাবে, তাই ওর পছন্দের মতো সব কিছু রান্না করা হচ্ছে। আমেনা বেগম রান্নাঘরে এসে দেখেন বর্ষা অন্যমনস্ক হয়ে রয়েছে। তিনি গিয়ে বর্ষাকে কিছুটা দূরে সরিয়ে বললেন, আগুনের এত কাছে কেন? বর্ষা কিছুটা লজ্জা পেল। তিনি বললেন, দেখো তো ঘেমে নিয়ে কি অবস্থা, যাও যাও ঘরে যাও, আমি তো আছি রেনুর সাথে কাজ করার জন্য। কুসুমের ব্যবহারের কথা মনে পড়ে যায় বর্ষার। রান্নার জন্য তাকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে। পরীক্ষার সময়ও রাত জেগে হাত পুড়িয়ে রান্না করতে হয়েছে। ভালো মতো ঘুমানোর সময়ও পেত না, বরং পড়াগুলো যে রিভাইজ করবে সেই সময়টুকুও পেত না। সব কিছুতেই ছিল কুসুমের বাড়াবাড়ি রকমের অত্যাচার।
আর সেখানে সে আমেনা বেগমকে দেখে ভারী অবাক হয়। মানুষটা কি প্রয়োজনের তুলনায় একটু বেশি ভালো? না না, একটু নয়, অনেক বেশি ভালো, অনেক। বর্ষাকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকতে দেখে আমেনা বেগম চোখের ইশারায় জিজ্ঞেস করেন, কি? বর্ষা মৃদু হেসে বলল, কিছু হবে না, আপনি আজ রেস্ট নিন। সারাদিন বসে থাকতে থাকতে আমারও ভালো লাগে না। আমি প্লিজ রান্না করি, আমার রান্না কিন্তু এত খারাপও নয়। তিনি হেসে ফেললেন, বর্ষার চিবুক ছুঁয়ে বললেন, পাগলি মেয়ে। রান্নাঘর থেকে চলে যাওয়ার পূর্বে রেনুকে বলে গেলেন, বর্ষার দিকে খেয়াল রাখিস। রেনু দাঁত বের করে হেসে বলল, আচ্ছা, কুলে কুলে রাখমুনে। বর্ষা হেসে বলে, আপনি অনেক মজার মানুষ রেনু আপা। জীবনে মজা আনন্দ ছাড়া আর কি আছে? কারণ দুঃখ হলো রেগুলার একটা রুটিন। এই রুটিনের বাইরে গিয়ে আনন্দ আহ্লাদ উপভোগ করতে হয়, বুঝছেন? বুঝছি, আর কথাটাও কিন্তু আপনি বেশ বলেছেন। প্রত্যুত্তরে রেনু হাসল। বর্ষা এখন গরুর মাংস রান্না করছে। গরম মশলার কৌটা খুলতে গিয়ে তাকে বেশ কসরত করতে হয়। এত শক্ত করে আটকানো যে রেনু খুলতে পারছে না। প্রাণপণ চেষ্টা চালিয়ে বর্ষা যাচ্ছিল। আচানক পুরুষালী একটি হাত বর্ষার হাত থেকে কৌটাটি নিয়ে খুলে ফেলল। রেনু এবং বর্ষা হাঁ করে তাকিয়ে থাকে। কৌটাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আহিল। কিন্তু রেনু বিস্ময় নিয়ে বলেই ফেলল, ভাইজান, কি খাইয়া এমন শক্তি বানাইছেন? আগে তুমি বলো, কি খেয়ে এমন শক্ত করে কৌটার মুখ লাগিয়েছিলে? পাল্টা প্রশ্ন করল আহিল। কি জানি ভাইজান, তখন কি খাইছিলাম মনে নাই তো। থাক, আর মনে করা লাগবে না। আফরিনের জন্য শরবত বানাও। অন্য পাশে গিয়ে রেনু শরবত বানাচ্ছে। আহিল বর্ষার পাশে দাঁড়িয়ে কৌটাটি হাতে দিল। প্রচণ্ড অস্বস্তির সাথে ভয়ও হচ্ছে বর্ষার। আহিল কি আবার রাগ দেখাতে এসেছে? বর্ষাকে অবাক করে দিয়ে আহিল বলল, সরি বোকারানি। বিস্ময়ে হা হয়ে যায় বর্ষার মুখ। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে সে। সত্যি আহিল তাকে সরি বলছে? আহিল ভুরু কুচকে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই সত্যি সরি বললি? হ্যাঁ বললাম। তোর পছন্দ না হলে আমার সরি আমাকে ফিরিয়ে দে। সরি। সত্যি সত্যি ফিরিয়ে দিলি? না, এটা আমি নিজ থেকে বললাম। জেনে হোক বা না জেনে, ভুল হয়তো আমারও কিছু ছিল বা আছে। আহিল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলল, তোকে খুব কষ্ট দিয়েছি তাই না? বর্ষা তরকারি নাড়তে নাড়তে বলল, ধুর, এসব কিছুই না। তোর ধৈর্য অনেক, বুঝলি? বুঝলাম। তুই কেন রান্না করছিস? এটা আবার কেমন প্রশ্ন ছিল? রান্না আবার করা বারণ নাকি আমার? না, এমনি জিজ্ঞেস করলাম। আমিও এমনি রান্না করছি। আহিল হেসে ফেলে বলল, আমি যাচ্ছি, আপুর সাথে কথা আছে। রেনুকে বলল, গ্লাসটা আমাকে দাও। বর্ষার দিকে তাকিয়ে মৃদু হেসে গ্লাস নিয়ে চলে যাচ্ছিল আহিল। আবার ফিরে এসে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করে, কি? আহিল বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই সব সময় হ্যাপি থাক, আমি এটাই চাই। অনেক দিন বাদে আহিলের থেকে ভরসার সেই পুরনো ভালো লাগার স্পর্শ মাথায় পেয়ে সত্যিকার অর্থে ঠোঁটে হাসি ফুটে ওঠে বর্ষার। সেই সাথে চোখ জুড়ায় টলমল করছে অশ্রু, খুশির অশ্রু। দুপুরের খাওয়ার সময় বিনা নিমন্ত্রণে হাজির হয় গ্যাঞ্জাম পার্টির সকলে। সবেমাত্র বাড়ির সকলে খেতে বসেছিল, তখন দিদার লম্ব দিয়ে এসে চেয়ারে বসে পড়ে। বলে, বাপরে, আজ এত আয়োজন! তোমরা জানতে নাকি আমরা যে আসব? আফরিন বলল, ব্যাঙের মতো লাফালাফি না করে আগে চুপ করে বস। হাত ধুতে ধুতে আহিল জিজ্ঞাসা করল, এই সময় কি মনে করে? উত্তর দিল আশিক। সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে আবৃত্তি করে বলল, এসেছিলাম তোর বাড়ি গরু খেতে। ভেতরটা হয়ে গেল হাহাকার মরু। ওর কবিতা শুনে হেসে ফেলেন জহির চৌধুরী। সে ঠাট্টার ছলে বলেই বসলেন, বুঝলে আশিক, অতি শীঘ্রই তোমার উচিত একক কবিতার বই বের করা। আশিক আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, তাই না আঙ্কেল? দেখলেন, আপনি আমার প্রতিভা ঠিক বুঝলেন। কিন্তু যাদের সাথে আমার প্রত্যয় চলাফেরা, ওরা কেউই এ পর্যন্ত বুঝলই না। আহা থাক, এত মন খারাপ করো না, নিজের প্রতিভা বিকশিত করতে হবে। আশিক শার্টের কলারটা টেনে ভাব দেখিয়ে বলল, শোন শোন, কিছু শেখ। জুই মুখ ভেঙিয়ে বলল, আঙ্কেলের কথার আসল মর্ম যদি তুই বুঝতি, তাহলে লজ্জায় লেজ গুটিয়ে পালাতি এখন। খ্যাক করে ওঠে আশিক, আন্টির বাচ্চা জুই, সারা জীবনও তুই ধ্বংস হবে না। তোর আজাইরা গায়ে গুই। আমেনা বেগম ওদেরকে থামিয়ে বললেন, হয়েছে হয়েছে, ঝগড়াঝাটি বন্ধ করে এখন সকলে খাওয়ায় মনোযোগ দে তো। আমি তো কোপ আগেই শুরু করে দিয়েছি। খাওয়ার সময় ঝগড়া করে টাইম ওয়েস্ট করে বোকারা। খেতে খেতে বলল দিদার। রেশমি বিড়বিড় করে বলল, তোর মতো পেটুকের থেকে এটাই আশা করা যায়। দিদার কথাটি শুনলেও কিছু বলল না। আগে পেট পুড়ে খেয়ে পেটকে শান্তি করাই হচ্ছে আসল কাজের কাজ। বাকি সকল কিছু হচ্ছে নস্যি, অযথা।
লামিয়া খেতে খেতে বলল, এখানে কিন্তু জানলাম না এত আয়োজন কেন। উত্তরে বর্ষা বলল, আজকে আফরিন আপু শ্বশুর বাড়ি চলে যাবে তাই। বন্ধুরা সব আহত দৃষ্টিতে আহিলের দিকে তাকালো। আশিক বলল, আহা গো সোনা গো, আমার বোনের কষ্টে আবার বন জঙ্গলে না চলে যায়। আহিল চোখ পাকিয়ে তাকায়। আফরিন মেকি ধমক দিয়ে বলে, খবরদার, আমার ভাইকে নিয়ে মজা লুটাবি না তোরা। অনেকদিন বাদে গল্পে গল্পে সময় কাটলো সবার। কিছুটা সময় হলেও চিন্তার জগৎ থেকে সকলেই দূরে ছিল। চিন্তা হলেও সেগুলো অ্যাটলিস্ট এই সময়টায় কেউ বুঝতে দেয়নি। সবাই চেয়েছে বর্ষা অন্তত ভালো থাকুক কিছু সময় হলেও। মনে মনে ঠিক আহুনাপের জন্য বাবা মায়ের চিন্তায় কলিজা শুকিয়ে গেছে। এখনো পর্যন্ত আহুনাপের কোনো খোঁজ মেলেনি। সে যে নম্বর বন্ধ করে রেখেছে, এখন পর্যন্ত নম্বর অন হয়নি। গ্যাঞ্জাম পার্টির আজ আসার বিশেষ একটা কারণ হচ্ছে খুশির সংবাদ। সকলকে একসাথে খুশির সংবাদ দেবে বলেই সরাসরি এই বাড়িতে চলে আসা। লামিয়া বর্ষার কোলে মাথা রেখে শুয়ে আছে। বাকিরা এক একজন এক একভাবে শুয়ে আছে। আশিক হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে বলল, এই জুই শাক, পুঁই শাক, বল কি বলবি এবার। জুই দাঁত মুখ খিচে বিচার দেওয়ার ভঙ্গিতে বলল, এই বাদরটাকে ফালতু কথা বলতে বারণ করবি তোরা, নাকি ওর বামে একটা লাথি মেরে পাঁচতলা ছাদ থেকে ফেলে দেব আমি। আহা গো কি শখ গো, এই বেয়াদব তোর হবু বরের বামে যাইয়া লাথি গুতা দেগা। আমার দিকে এত নজর কেন অশ্লীল। জুই রাগে একটা বালিশ ছুঁড়ে মারল আশিকের দিকে। রেশমি বিরক্ত হয়ে বলল, মারামারি করা বন্ধ কর আর সুসংবাদটি দে। লামিয়া শোয়া থেকে উঠে বসে লজ্জায় লাল হয়ে বলে, কেমনে যে বলি। শুরু হয়ে গেল আরেক নাটক। বিড়বিড় করে বলল দিদার। ভাগ্যিস লামিয়া শোনেনি, নয়তো আরেকটা যুদ্ধ শুরু হয়ে যেত। জুই ও লামিয়ার বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে সামনের সপ্তাহে। দুজনে একসাথে বিয়ে। সকলে সমস্বরে বলল সত্যি। লামিয়া জুই মাথা নাড়ল। দিদার খুশিতে গদগদ হয়ে বলল, তাহলে টিট কবে দিচ্ছিস। লামিয়া ওর পায়ে লাথি দিয়ে বলল, এই আঙ্কেলের বাচ্চা পেটুক, সবসময় এত খাই খাই করস কেন। আমি বললেও কি তোরা কবরে গিয়া টিট চাইবি। যদি দিতে পারতি তাহলে চাইতাম। বর্ষা ঝগড়া বেশি দূর এগোতে না দিয়ে বলল, তাহলে তো তোরা দুইজন এখন খুশিতে ওরতাসোস রে। রেশমি মন মরা হয়ে বলল, ওদেরই তো ওড়ার সময়, মাঝখান থেকে আমি আমের আটি হিসাবে রয়ে গেলাম। আহিল রেশমিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, মন খারাপ করিস না। বিয়ে বাড়ি মানেই হচ্ছে ছেলে মেয়ের মেলা। একটা না একটা হিললে তো হয়েই যাবে। হবে বলছিস? আলবাত। রেশমি হাসল। গ্যাঞ্জাম পার্টি একেবারে আলোচনায় মেতে উঠল। কে কি করবে, কে কোন গান গাইবে, কে কে গেট ধরবে, ইত্যাদি ইত্যাদি আরও কত কি। সূর্যের কুসুমের হলদেটে রশ্মি ক্যাথিওর চোখে পড়তেই গড়াগড়ি খেয়ে লাভ দিয়ে এখন আহনাপের পিঠের উপর ওঠে। যার দরুন ঘুম ভেঙে যায় আহনাপের। সে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। দেখে ক্যাথিও আবার লেজ গুটিয়ে পিঠ থেকে নেমে বিছানায় শুয়ে পড়েছে। এরপর অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করেছে আহনাপ, তবে ভাঙা ঘুম পুনরায় আর চোখে নেমে আসেনি। তাই কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে। সেদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে সোজা বন্ধুর বাসায় চলে গিয়েছিল। ভেবেছিল রাগ কমলে হয়তো বাড়ি ফিরবে, তবে রাগ কমার পর সিদ্ধান্ত বদলায়। কাউকে কিছু না বলে ফের চলে এলো সুইজারল্যান্ড। এখন আর সে বাংলাদেশের মুখো হচ্ছে না। এই দেশ, এই দেশের মানুষগুলোকেই সে আপন করে নেবে। ফ্রেশ হলে ভাবলো বাড়িতে একটা ফোন করবে। বাবা মা নিশ্চয়ই অনেক চিন্তা করছে, তবে যেভাবে সিনক্রিয়েট করে ডাকাডাকি করে বাড়ি ছেড়ে চলে এসেছে, তারপর তো আর কথা বলারও উপায় নেই। কেমন যেন গিল্টি ফিল হচ্ছে। তাই সিদ্ধান্ত নিল ফোন নয়, বরং মেসেজ করে তার সুইজারল্যান্ডে চলে আসার খবর দিয়ে দিবে। ব্রেকফাস্ট করে কাপড় পাল্টে ক্যাথিওকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। বাড়ির সামনে মাঝারি একটা মাঠ, একপাশে বাগান, পুরো মাঠ জুড়ে সবুজ ঘাসের বিচরণ, কাঠের একটা নকশা ব্রেঞ্চ। ফোন হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকে। এরপর হোয়াটসঅ্যাপে মায়ের নাম্বারে মেসেজ করে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? আমার উপর হয়তো রেগে আছো, কিন্তু আমি নিরুপায়। আপাতত ফোনে কথা বলার মতো পরিস্থিতিতে আমি নেই, তাই ফোন না দিয়ে মেসেজ দিলাম। তোমরাও আপাতত কেউ আমাকে ফোন দিও না, আর দুশ্চিন্তা করিও না। আমি সুইজারল্যান্ডে চলে এসেছি। মেসেজটি পাঠিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। আহনাপের ভিতরে ভিতরে এখনও গিল্টি ফিল হচ্ছে বর্ষার জন্য। এভাবে খারাপ ব্যবহার করাটা নিশ্চয়ই তার উচিত হয়নি। সেই সময় হানির মা এলো বাড়ি থেকে বের হয়ে। আহনাবকে দেখে এগিয়ে আসে আর বলে, আহনাব একা একা কেন? বউ কোথায়? চলবে ইনশাআল্লাহ।